বাথরুমের গুরুত্ব তো আমরা সবাই বুঝি, কিন্তু তখন কি হবে যখন বাড়িতে কোনো বাথরুমই থাকবে না? আজও ভারতবর্ষে এমন অনেক বাড়ি আছে যেখানে কোনো বাথরুম বা শৌচালয় থাকে না। এমনই কিছু একটা হলো নববিবাহিত বধূ সুনয়নার সাথে। বিয়ের পরদিন ও ঘুম থেকে উঠে যখন স্নানের জন্য বাথরুম খুঁজতে লাগলো, তখন সে তা খুঁজে পেল না। মা, বাথরুম কোথায় আছে? কিসের বাথরুম বৌমা? এখানে তো সবাই ঘটি হাতে খেতে যায়। কি খেতে? আর স্নান করে কিভাবে? সবাই তো ঘাটে গিয়ে স্নান করে, কিন্তু আমি বাড়িতেই কলের জলে শাড়ি পরে স্নান করে নিই। কিন্তু যদি কেউ তখন চলে আসে? আসলে আসবে, আমি তো শাড়ি পরে স্নান করি আর ভিজে শাড়ি ঘরে এসে পাল্টে নিই। তুমিও শাড়ি পরে কলে স্নান করে এসো, ঘরে এসে শাড়ি পাল্টে নেবে। না না মা, আমি এইভাবে খোলায় স্নান করতে পারবো না। আপনি একটা বাথরুম বানিয়ে দিন। না না, এখনই বিয়ে টিয়ে দিয়েছি, অনেক পয়সা খরচা হয়ে গেছে, আর বাথরুম বানাবার জন্য টাকা পয়সা নেই। তুমিও আমার মতো স্নানের চেষ্টা করো, আর কিছুদিনের মধ্যেই অভ্যাস হয়ে যাবে। সুনয়না তার স্বামী বিক্রমকে এই কথাটা বললে সেও পয়সার বাহানা দিয়ে ব্যাপারটা এড়িয়ে গেল আর নিজে ঘাটে স্নানের জন্য চলে গেল। সুনয়না দেখল যে ওর শাশুড়ি হ্যান্ডপাম্পের নিচে বসে স্নান করছে। এসব দেখে ও খুব অবাকই হচ্ছিল। এরপর সুনয়না বালতি করে জল নিয়ে নিজের ঘরে গিয়ে গা স্পঞ্জ করে নেয়। এইভাবে স্নান না করে ও দুদিন কাটিয়ে দিল, কিন্তু এরপর থেকেই ওর অস্বস্তি হতে লাগলো। তাই ও সিদ্ধান্ত নেয় যে রান্নাঘরেই স্নান করবে। কি, তুমি রান্নাঘরে স্নান করবে? এ কি বলছো বৌমা? রান্নাঘরে কেই বা স্নান করে? স্নানের জায়গা না থাকলে আমি তো রান্নাঘরেই স্নান করব, তাই না? আমি রান্নাঘরেই স্নান করব। ওই দিন থেকেই সুনয়না রান্নাঘরে স্নান করতে লাগলো। আর এইভাবে কিছুদিন কেটে গেলে একদিন সুনয়না, ও সুনয়না বৌমা, তাড়াতাড়ি করো। আমরা যদি ঘরের লোক হয়ে বিয়ে বাড়িতে দেরি করে যাই তো তোমার পিসি শাশুড়ি অনেক কথা শোনাবে। বিক্রম আর বিমলা তো সকালেই স্নান করে তৈরি হয়ে গিয়েছিল। মা, শুনোয়নি তো জামা কাপড় ইস্ত্রি করে রান্নাঘরে স্নান করতে গেছিল, আর তখন থেকে পিসির ফোন আসছে। তাড়াতাড়ি চলো। তুই এক কাজ কর, তুই বিয়ে বাড়িতে পৌঁছে যা, আমি বৌমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু মা, অনেকক্ষণ ধরে পিসির ফোন আসছে, তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে বলেছে ওখানে অনেক দরকার, অনেক নিয়মে তোমাকে লাগবে, আর আমাকেও অনেক কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, তুই আর আমি যাই। সুনয়না বৌমা, বিয়ে বাড়িতে আমাদের একটু দরকার আছে, তাই আমরা যাচ্ছি। ততক্ষণ তুমি স্নান করে রেডি হয়ে নাও, বিক্রম তোমাকে নিতে আসবে। এই শুনে সুনয়না রান্নাঘর থেকে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তোমরা যাও, আমি তৈরি হয়ে থাকবো, ও আমাকে নিতে চলে আসবে, তোমরা যাও। এরপর বিক্রম আর বিমলা পাশের গ্রামে পিসির মেয়ের বিয়েতে চলে যায়। কিন্তু ওখানে ওরা কাজ করতে করতে ভুলেই যায় যে সুনয়না বাড়িতে একা রয়েছে। 2 ঘন্টা পর, মামি, সুনয়না এখনো এলো না তো? হ্যাঁ মা, শুনোয়নি তো এখনো আসেনি। আরে এইসবে তো আমি ভুলেই গেছি যে সুনয়না এখনো বাড়িতে, আর ও আসবেই বা কি করে? ও কোনোদিন পিসির বাড়ি একা এসছে নাকি? তুই যা আর তাড়াতাড়ি ওকে নিয়ে আয়। আরে দাঁড়া, আমিও তোর সাথে যাই। কাজ করতে গিয়ে আমার শাড়িতে দাগ লেগে গেছে, আমি শাড়িটা পাল্টে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর বিক্রম আর তার মা বাড়িতে ফিরে এলো, কিন্তু সুনয়নাকে কোথাও দেখতে পেল না। মা, শুনোয়নিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আরে দেখ তো, রান্নাঘরের দরজা তো এখনো বন্ধ, রান্নাঘরে বসে নেই তো? সুনয়না বৌমা, ও সুনয়না বৌমা, কোথায় তুমি? বিমলা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও সুনয়না সাড়া দিল না। মা, শুনোয়নি দরজা খুলছে না কেন? কিছু অঘটন ঘটল না তো মা? এসব বলিস না বাবা, তুই তাড়াতাড়ি রান্নাঘরে জানলা দিয়ে ঢোকার চেষ্টা কর। এরপর বিক্রম রান্নাঘরে জানলা দিয়ে দেখল যে সুনয়না অজ্ঞান হয়ে রান্নাঘরেই পড়ে রয়েছে। এই দেখে ও ঘাবড়ে গেল, আর যেভাবে হোক রান্নাঘরের জানলা দিয়ে ও রান্নাঘরে ঢুকে সুনয়নাকে তুলে নিয়ে বিছানায় শোয়ালো। এরপর ডাক্তার ডাকলে ডাক্তার ওকে ইঞ্জেকশন দিলে ওর জ্ঞান ফিরে আসে। আমি যখনই স্নান করে বেরোতে যাব, দেখছি ছিটকানিটা আর খুলতে পারছি না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু ছিটকানিটা আর খুলতেই পারলাম না। রান্নাঘরে জানলা দিয়েও বেরোবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তারপর গরম আর সাফোকেশনের জন্য আমি কখন জ্ঞান হারিয়ে ফেললাম আমি নিজেও জানি না। আর ছিটকিনি খুলতে গিয়ে আমার হাতেও খুব লেগেছে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, সব দোষ আমারই। আমি স্নানের জন্য বাথরুম তৈরি করতে পারিনি, কিন্তু আর নয়, আর আমি তোমার প্রাণ নিয়ে খেলা করতে পারবো না। বাবা বিক্রম, কালকে একটা মিস্ত্রিকে ডাক, আর মিস্ত্রিকে বল একটা বাথরুম আর একটা টয়লেট বানিয়ে দিতে, যাতে আমার বৌমাকে এসবের জন্য আর কষ্ট পেতে না হয়। কালকেই ডাক।
ওই দিন সুনয়না খুবই ঘাবড়ে গিয়েছিল, কারণ ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বিক্রম আর বিমলা নিজেদের ভুলটা বুঝতে পারে, আর কিছুদিনের মধ্যেই ওদের বাড়িতে বাথরুম আর টয়লেট তৈরি হয়ে যায়। আর এর ফলে ওদের তিনজনেরই খুব সুবিধা হলো, আর ওরা এখন নিজেদের বাথরুমেই স্নান করে, আর তার সাথে বাড়িতে তৈরি টয়লেটও ব্যবহার করে। আরে দিদি, ঘরের বৌমার ভিতরে তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা বাস করে। নিজের পরিবারকে সুন্দর সুন্দর খাবার খাওয়ানো তো প্রত্যেকটা মেয়েরই কর্তব্য। ঠিকই বলেছেন দিদি। আজকালকার দিনে ঘরোয়া মেয়ে খুঁজে পাওয়া মানে গাধার মাথার শিং খুঁজে পাওয়ার মতোই অবস্থা। আরে আপনি আমাকেই দেখুন না, আমার ছেলে অর্ণব ইঞ্জিনিয়ার, 1,00,000 টাকা মাইনে ওর জন্যই মেয়ে খুঁজে পাচ্ছি না। ছেলের আমার এক কথা, যে বিয়ে করলে বিদেশি মেয়েকেই বিয়ে করবে। সেই বিদেশি মেয়ে নাকি ওই যে কি একটা খাবার আছে না, কন্টিনেন্টাল খাবার, ওই খাবার বানাতে জানতে হবে। ছেলে আমার ওটাই খাবে। আর আপনি তো জানেনই, আজকালকার মেয়েরা দেশি খাবারই বানাতে জানে না, তার ওপর আবার বিদেশি খাবার। না না দিদি, সব মেয়ে একরকম হয় না। আমার সানভি তো সব রকমের রান্না করতে জানে, বিশেষ করে ওই বিদেশি কন্টিনেন্টাল খাবার। তবে তো তাড়াতাড়ি ওকে ডেকে পাঠান। এরপর উর্মিলা তার মেয়েকে ডাকতে ভেতরে গেল। দেখ মা সানভি, যেভাবেই হোক এই ইন্টারভিউটা ক্লিয়ার করে নে। অনেক বড় পার্টি এসেছে বিয়ের জন্য। ওদের বাড়িতে গাড়ি বাড়ি চাকর বাকর সব আছে। তুই ওদের বাড়িতে মহারানীর মতো থাকবি রে। আর আমি তো তোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছি তুই সব রকমের কন্টিনেন্টাল রান্না জানিস। মা, আমি তো সামান্য আলু পরোটা এগুলো ভালো করে বানাতে পারি না। পরোটা তৈরি করলে মনে হয় যেন শ্রীলঙ্কার ম্যাপ তৈরি করেছি, আর সেখানে কন্টিনেন্টাল খাবারের নামই তো আমি জানি না। আরে প্রথমে তুই ওই ইউটিউব দেখে রান্না করে নিবি, তারপর কন্টিনেন্টাল খাবার খেয়ে ওদের মন ভরে গেলে আর খেতে চাইবে না। এমনিতেও ওই ইংরেজদের হাবিজাবি খাবার আমাদের মতো লোকে কি বেশি দিন খেতে পারে নাকি? ধুত, চল মা, তুই তাড়াতাড়ি সেজে গুজে আয়। রেডি হয়ে সানভি বাইরে চলে এলো, আর সেখানে অর্ণব আর ওর মায়ের সানভিকে খুব পছন্দ হলো। এরপর যখন কন্টিনেন্টাল খাবারের ব্যাপারে সানভিকে জিজ্ঞেস করলো, তখন সানভি তাদের বলল, কন্টিনেন্টাল খাবার ওটা তো আমার বাহাতের কাজ। আর এই কথা শুনেই অর্ণবের মা বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর এরপর কিছুদিনের মধ্যেই দুজনের বিয়ে হয়ে যায়। সানভি, তোমার হাতের কন্টিনেন্টাল রান্নার কথা তো আমরা সবাই শুনেছি। তা আজ কিছু ভালো বানিয়ে খাইয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি আনছি। এরপর সানভি রান্নাঘরে গিয়ে ইউটিউব খুলে দেখতে দেখতে ভাবে, না না না, এদেরকে যদি ফেমাস কোনো খাবার রান্না করে খাওয়াই তাহলে এরা বুঝতে পারবে আমি ভালো করে কিছুই জানি না। একটা কাজ করি, ইচ্ছে মতো কিছু একটা বানিয়ে নিই, সেটাকে একটা নাম দিয়ে দেব। এই বলে সানভি ফ্রিজ খুলে ঝিঙে দেখতে পায়। এরপরে সানভি ওই কাঁচা ঝিঙেকে মশলা লাগিয়ে মাইক্রোওভেনে গ্রিল করতে দিয়ে দেয়। এরপর ওভেন থেকে বার করে দেখে যে ঝিঙেটা শক্ত হয়ে গেছে। হায় ভগবান, এটা কি হয়ে গেল? একটা কাজ করি, এর উপরে একটু কাসুন্দি আর একটু টমেটো সস দিয়ে দিই। দারুণ লাগবে। এরপর সানভি ফুল কনফিডেন্সে ওই খাবারটা টেবিলে রেখে কোনো একটা বাহানা করে কিচেনে চলে যায়, আর ওই ডিশ দেখে অর্ণবর মাকে বলল, ছি মা, এ আবার কি জিনিস? কি বাজে, মনে হচ্ছে লাল নীল সবজি ডেড বডি। ছি, এসব আমি খাবো না। আরে হতভাগা, চুপ কর তুই। জানিস তোর প্রশংসায় আমি কত রাগ আলাপ গেয়েছি। আমি বারে বারে ওকে বলেছি যে আমার ছেলে শুধু কন্টিনেন্টাল খায়, আর এখন যদি ও সত্যিটা জানতে পারে তাহলে ভাববে যে কোন ছোট লোকদের বাড়িতে এসে পড়েছি। বৌমা মনে হয় কোনো কন্টিনেন্টাল বানিয়েছে, তাই শুধু তুই প্রশংসাটা চালিয়ে যা। তা হয়তো তুমি ঠিকই বলছো মা, কিন্তু সত্যি বলতে এটা খুব বাজে খেতে। তখনই সানভি ওখানে চলে আসে। বাবা বৌমা, তুমি কি ভালো কন্টিনেন্টাল খাবার বানিয়েছো। এরকম খাবার তো আমি 5 স্টার হোটেলেও খাইনি, সত্যি বলছি। আরে বাহ, এই পোড়া ঝিঙেটা মায়ের এত পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ঠাকুর, তুমি বাঁচিয়ে নিয়েছো। সানভি, দারুণ হয়েছে গো। তাহলে তুমি কালকে বানিও ইটালিয়ান পাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বানাবো। অন্তত কিছু তো চেনা পরিচিত খাওয়া জুটবে। পরের দিন সানভি ইটালিয়ান পাস্তা বানানোর জন্য কিচেনে যায় আর ইউটিউব থেকে খুঁজতে থাকে।
আরে এইসব নাম দেখেই তোমার মাথাটা কেমন একটা ঘুরছে। মশলার নাম এইসব কেউ রাখে? আর এই লেটচুস আবার কি? সরাসরি বাঁধাকপি তো বলতে পারে। দূর, এইসব না। এবার আমি নিজের মতো করেই পাস্তা তৈরি করব। ইংরেজরা কি আসে নাকি আমাদের কাছে চিংড়ির মালাইকারি শিখতে? আমিও করব না। ওই দিনও এটাই হলো। সানভি তার পাস্তাতে হোয়াইট সসের পরিবর্তে কর্নফ্লেক্স আর অ্যারারুট মেশালো, আর সাথে মন ভরে লঙ্কা গুঁড়ো। ব্যাস, এমন লঙ্কার গুঁড়ো দিয়েছি যে আর কোনোদিন ওই ইটালিয়ান পাস্তা খেতে চাইবে না, আর কোনোদিন কন্টিনেন্টাল রান্নার কথাও আমাকে বলবে না। এরপর সানভি ওই পাস্তা নিয়ে বাইরে আসে। বাহ, পাস্তা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু আজকে ইটালিয়ান না, আমি অন্তিম পাস্তা বানিয়েছি। আরে বৌমা, তুমি দাও দাও, অন্তিম পাস্তা হোক আর যাই হোক সব খেয়ে নেব। অর্ণব আর ওর মা ওই পাস্তা 2 চামচ খেয়েই ঝাল বলে 2 গ্লাস জল খেয়ে দেয়, আর পাস্তাটা তেতো বলে ওখান থেকে প্রাণপণে পালিয়ে যায়। আর এইভাবেই বাড়িতে রোজই চলতে থাকে নানা ধরনের অদ্ভুত খাবার বানানো, যেমন পনির সোহা ইত্যাদি। বৌমা, তোমার দিল্লির পিসি শাশুড়ি তার ছেলে আর মেয়েকে নিয়ে আসছে। তুমি রোজ আমাদের যেসব কন্টিনেন্টাল খাবারগুলো খেতে দাও ওগুলোই ওদের জন্য বানাবে। ও না আমাকে নিয়ে খুব মজা করত, বলতো যে আমরা নাকি চাল ডাল খেয়েই জীবন কাটিয়ে দেব। তাই সবাইকে আজকে দেখাতে হবে যে আমাদের বাড়িতেও না প্রত্যেক দিন নানা দেশের খাবার তৈরি হয়। মা, আমি বলছিলাম নর্মালি কিছু একটা রান্না করে দিই। সবাই ওই তেল ঝাল মশলার খাবার তো খায় না। না, তুমি ওদের জন্য ওই সব খাবারই বানাবে, কারণ ওদেরও তো জানতে হবে যে আমার বৌমা কত মডার্ন। আর হ্যাঁ, ওই পনির সোহা আর অন্তিম পাস্তা অবশ্যই বানাবে। সন্ধেবেলায় সব অতিথিরা চলে আসে। দিল্লির পিসি, ওনার মেয়ে, আর 7 বছর কানাডায় সেফের কাজ করা ওর ছেলে ময়ূখ। আর তারপর যখন সবাই রাতে একসঙ্গে বসে ডিনার করছিল, বাবা ময়ূখ, তুই তো একজন শেফ, কিন্তু আমার বৌমা তোর থেকেও বড় শেফ। আমার বৌমার হাতের পনির সোহা আর অন্তিম পাস্তা খেলে না তুই এর স্বাদ জন্মেও ভুলবি না। এই নে, খা। এরপর এক এক করে ওইসব ডিশ খেয়ে ময়ূখের তো মাথায় ঘুরে যায়। আরও রেগে গিয়ে বলে, ইস, এবার থামো। কন্টিনেন্টালের নামে কি খাওয়াচ্ছ এসব? ছি, পুড়ে যাওয়া ঝিঙে, ছাই হয়ে যাওয়া পনির টিক্কা। এসব কন্টিনেন্টাল কেন? এসব ডাস্টবিনেন্টালও না। আমি তো বলি এসব কোনো খাবারই না। মানুষ কেন, কোনো ভিন গ্রহের এলিয়েনও এইসব বাজে খাবার খাবে না। আমি শেফ, তাই আমি বলতে পারি এটা কি দিয়ে বানানো হয়েছে। কি বৌমা, ময়ূখ কি ঠিক বলছে? আমাকে ক্ষমা করে দিন মা, আমি ভেবেছিলাম ইউটিউব দেখে আমি রান্নাটা করে ফেলবো, কিন্তু সবটা গড়বড় হয়ে গেল। কিন্তু তোমরা তো আঙুল চেটে খাবার খেতে, তাই না? আঙুল চেটে না, উল্টে নাক বন্ধ করে আর আঙুল বাঁচিয়ে বাঁচিয়ে খেতাম। কারণ সত্যি বলতে এর আগে আমরা কোনোদিনও কন্টিনেন্টাল খাবার খাইনি। সত্যি বলছি গো। তার মানে তোমরা আমায় মিথ্যে বলেছ? হ্যাঁ বৌমা, তোমার মা যেমন বিয়ের জন্য মিথ্যে বলেছিল, আমিও তেমনি মিথ্যে বলেছি। আর তোমাদের এই মিথ্যে কথায় অন্তিম পাস্তা আমাদেরই হয়ে গেল। আর এই শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। Thanks for watching.